সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আলোচনা শুরু করবো আসলে একটু পত্রিকার যে প্রধান খবরগুলি রয়েছে সেই খবরগুলোতে একটু নজর বুলিয়ে শুরু করতে চাই, যদিও আসলে পত্রিকার প্রধান খবরগুলি বেশিরভাগই রয়েছে যেটি নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই সেই বিষয়টি যে কোটা আন্দোলনকারী এবং একই সাথে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের যে সংঘর্ষ হয়েছে দফায় দফায়, সেটি পত্রিকার প্রধান খবর হিসেবে রয়েছে। আমরা নানা ধরনের বক্তব্য মন্তব্য দেখতে পাচ্ছি। তার আগে একটু জানতে চাই যে যে ঘটনাটিকে ঘিরে আসলে এই অবস্থানে গেল কোটা আন্দোলনকারীরা, তারা যদিও বলছে যে তারা আসলে স্যাটায়ার হিসেবে এই শব্দগুলো উচ্চারণ করেছে, বলেছে, আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো দেখে যে এই প্রজন্মের কাছে এই শব্দগুলো, এই বাক্যগুলো আসলে কি স্যাটায়ার, নাকি আমরা আসলে মননে মগজে যে বুনে দেয়া হয়েছে তাদের মুক্তিযুদ্ধের প্রতি তাদের ভালো না বাসাটা, সেটা আসলে মুখ্য হয়ে উঠেছে এখানে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এরকম একটি বিষয় ঘটবে আমি কখনো দুঃস্বপ্নও দেখি নাই। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে আমার বেড়ে ওঠা, এবং আমার সত্যি সত্যি আমার নিজেকে ভাবতে কষ্ট হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের 1971 সালে 25শে মার্চের গভীর রাত্রে যখন পাক হানাদাররা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করেছিল এবং সেই বীভৎসতার কথা ইতিহাসের পাতায় লেখা আছে। রোকেয়া হলের ছাত্রীদেরকে 1971 সালে 25শে মার্চে 300 ছাত্রীকে যেভাবে নির্যাতন করা হয়েছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং তাদেরকে হত্যা করা হয়েছে। সুভাষ সিংহ রায়, আমাদের হাতে সময় আসলে কম, অনেকগুলো প্রশ্ন আছে। আপনি যদি একেবারেই মানে টু দ্য পয়েন্ট আমরা যেটা বলি, যে যদি উত্তরটি দেন তাহলে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু কথা আগাতে পারি। আসলে মন ভালো নেই, এরকম একটি বিষয় দেখতে হবে সেটা আমি দুঃস্বপ্নেও ভাবি নাই। এটা হচ্ছে বিনষ্টের আত্মচিৎকার, কখনোই এটা মেনে নেওয়া যায় না। এবং স্বঘোষিত রাজাকার হবে এই প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে একটা অংশ, এটা কখনোই কেউ মেনে নিবে না। এটা আমার কাছে ভাবতে কষ্ট হচ্ছে। তাদের, আপনি নিশ্চয়ই সঠিক তথ্যটি দিয়েছেন, এই বাক্যটি উপস্থাপন করেছেন, তাদের মননে মগজে কারা এটা ঢুকিয়ে দিল, কারা এই চাষাবাদ করলো, সত্যি আমার কাছে ভাবতে কষ্ট হয়। আমার যে বিষয়গুলো এখন সামনে আসা দরকার না, 15 বছর ধরে ধরেন স্বাধীনতার পক্ষের শক্তি রয়েছে সরকারের ক্ষমতায়। আমরা সব জায়গাটাতেই দেখেছি যে যেভাবে ভুলে যাওয়ার চেষ্টা, ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মুক্তিযুদ্ধকে, স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে যে চেষ্টা আমরা দেখেছি, সেই চেষ্টা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ আওয়ামী লীগ, তা বলবো যে আমরা আপ্রাণ চেষ্টা রয়েছে এই প্রজন্মকে সেই সময়টাকে জানানোর, সেই মানুষগুলোকে জানানোর, সেই শ্রদ্ধাটা জানানোর। সেই জায়গাটা থেকে আসলে তাহলে আপনাদের ঘাটতি মনে হচ্ছে যে আমরা ঠিক আমাদের পরের প্রজন্মের কাছে সেই তথ্য, সেই বার্তা ঠিক মতো পৌঁছাতে পারছি না, যার জন্য এখনো ঘাটতি থেকে যাচ্ছে? অবশ্যই এখন তো এই বিষয়, এই যা দেখছি মনে হচ্ছে যে তারাপদ রায়ের কবিতার মতো বলতে হয়, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এবং এই ব্যর্থতা কিন্তু আমাদের সকলেরই, যে আমরা নতুন প্রজন্মকে সেই শিক্ষাটা দিতে পারিনি। আমরা জিডিপি নিয়ে চিৎকার করেছি, কিন্তু কালচারাল জিডিপির দিকে নজর দিয়ে দিই, যে কারণে আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বেরিয়ে আসছে তারা কি মানসিকতা নিয়ে বেরিয়ে আসছে। সবার কথা বলবেন, অবশ্যই প্রতিবাদ থাকবে, আন্দোলন থাকবে, যৌক্তিকভাবে নিজেদেরকে উপস্থাপন করবে, এটাও থাকবে, বাদানুবাদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই বলে আমি নিজেকে রাজাকার ঘোষণা করব এবং এটা বলতে আমি লজ্জাবোধ করব না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়।
আমরা তো তাই দেখলাম। না, তাহলে কালচারাল জিডিপিটার যে তৈরি হয়নি, কেন হয়নি আপনার কাছে কি মনে হয়? চেষ্টা তো সব জায়গায় আমরা বেশ শক্তভাবেই দেখতে পাই, তাহলে ঘাটতিটি কোথায়, কোথায় খামতি আছে? আর এই তো ঘাটতি খামতির কথা আপনি বলছেন, নিশ্চয়ই আছে। কেননা আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, তখন আমরা যেই শিক্ষায় বড় হয়েছি সেই শিক্ষা নিশ্চয়ই এখানে ঘাটতি রয়েছে। আমরা স্কুলে আমাদের অবশ্যম্ভাবীভাবে 3টি অনুষ্ঠান করতে হতো বছরে: রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী। আমাদের নানান রকম পাঠের মধ্যে দিয়ে যেতে হতো। আমাদের শিক্ষকরা শিখিয়েছেন, আমাদের পরিবার শিখিয়েছেন। নিশ্চয়ই এখানে ঘাটতি রয়েছে। রাষ্ট্র সমাজের উপর নির্ভর করে, সমাজ পরিবারের উপর নির্ভর করে। এখন ওই সংকটটা যদি পরিবার থেকে হয়, ওখানে সমাজ যদি গড়ে না ওঠে, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যদি পরিচালিত না হয়, তাহলে এই সংকটটা দেখা দেয়। এবং আপনার আমরা সবাই জানি যে যুদ্ধ অপরাধীদের যে দলের, তাদের মূল নেতাদের বিচার হয়েছে, ফাঁসির রায় কার্যকর হয়েছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা নানানভাবে চক্রান্তের জাল বিস্তার করছে এবং আমাদের কোনো কোনো দুর্বলতার সুযোগ নেই। নিশ্চয়ই আমাদের দুর্বলতার জায়গাগুলো রয়েছে, এইটা আমাদের দূর করতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানো মানে এই নয় যে আমি তাদেরকে সব কিছু থামিয়ে দেব। তাদেরকে বোঝাতে হবে, সেই বোঝানোর জায়গাটি আমাদের তৈরি করতে হবে। সেটার জন্য আমাদেরকে নিজেদের নিয়ে ভাবতে হবে এবং সবাইকে সেই পথে পরিচালিত করতে হবে। শিক্ষা একটা বড় বিষয়। এই শিক্ষার বিষয়টির জন্যই আমাদের সংকটের জায়গাটা তৈরি হয়েছে বলে আমার মনে হয়। আর ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা হাত গুটিয়ে বসে নেই। এবং যেই কোটা প্রথা সারা পৃথিবীব্যাপী রয়েছে, এবং বৈষম্য রোধ করবার জন্যই কিন্তু কোটা প্রথা। আওয়ামী লীগের 25.6% কেন্দ্রীয় কমিটিতে নারীর অংশগ্রহণ রয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের 11% উপরে অবস্থান রয়েছে কেন্দ্রীয় কমিটি 81 জনের মধ্যে। এবং কোটা প্রথার কিন্তু প্রচলন সারা পৃথিবীতেই। ইউরোপীয় ইউনিয়ন তারা সিদ্ধান্ত নিয়েছে সরকারি বেসরকারি যে কোনো পলিসি মেকিংয়ের বডিতে 40% নারীর অংশগ্রহণ থাকতে হবে। আমরা সেই কথা ভুলে যাচ্ছি। অনেকে বুঝতে চান না, যারা পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তায় ভরপুর থাকেন কেউ কেউ, তারা কিন্তু নানান ধরনের কথাবার্তা বলেন। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। 2018 সালে বলে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে যে কোটাতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে বাদবাকিটা পুরোটাই মেধার কোটার থেকে এই পূরণ করা হবে। সেভাবে চলে এসছে। তারপরেও আজকের যে আন্দোলনের ধারাবাহিকতা, উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে, স্পষ্ট রায়। সেই রায়ের কোনো মতো অস্পষ্টতা নাই। না, সেই জায়গাটিতে সুভাষ সিংহ রায়, সেই জায়গাটিতে একটু যদি আমি দুটো জায়গায় পত্রিকার খবর থেকে নিয়ে একটা কথা বলতে চাই, এবং আরেকটি হচ্ছে যে যে কারণে তাদের আন্দোলন, যে জায়গাটিতে তাদের সবচেয়ে বড় ক্ষোভ, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। সো আমরা যদি তাদের দাবিটি আমলে নিয়ে একটু ভিন্ন চিন্তাতেও যাই, এটা প্রশ্ন রাখার খাতিরেই আমি সেটি মনে করি বা না করি, সেটা হচ্ছে বড় কথা হচ্ছে তাদের যে দাবিটি, যে মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার, মুক্তিযোদ্ধাদের অসাধু মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, এরকম নানা প্রশ্ন তারা তুলেছেন যে এই তালিকাটি এখন পর্যন্ত আপনারা সঠিকভাবে করতে পারলেন না, কিন্তু আপনি আসলে কোটাটা তৈরি করে রেখেছেন, কোটার ভিত্তিতে চাকরি নিচ্ছে যারা, সেগুলো তারা সামনে এনেছেন। নানা জায়গায় আমরা গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে তার অপব্যবহার। সেক্ষেত্রে আসলে দ্বিতীয় চিন্তাকে রাষ্ট্র করতে পারে বা ভাবতে পারে, সেই সুযোগটি কি থাকতে পারে? কারণ এখানে তো আসলে আমরা খুব শক্ত অবস্থানে নেই এখনো পর্যন্ত। 53 বছর বয়স আমাদের, কিন্তু এখন পর্যন্ত আমাদের মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদেরকে চিহ্নিত করা যায়নি যে কারা আমাদের সঠিক মুক্তিযোদ্ধা রয়েছেন, কতজন রয়েছেন, তাদের জন্য আসলে আমরা কি কি করতে পারি। আমি আপনাকে খুব খোলামেলা একটা কথা বলি। প্রথমে যে কথাটি চাউর করা হয়েছে, 56% মুক্তিযোদ্ধা, মোট কোটার পরিমাণ 56%। মনে করা হয়েছে যে এই 56%ই সব কিছু। 30% কোটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের
প্রতি সম্মান রেখে এবং তাদের প্রতি আমাদের অনেক ঋণ রয়েছে। সেই ঋণ স্বীকারের একটি বড় বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মদের পুনর্বাসন করা। কেননা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তাদের সন্তানরা কিন্তু কোনো সুযোগ পায়নি। টানা প্রায় 3 দশক আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করেছে, আর এমনভাবে বলা হচ্ছে যেন এই আওয়ামী লীগ সরকারের আমলেই 30% কোটা এসেছে, মুক্তিযোদ্ধা কোটা নেই। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, তারা সর্বশেষ যে রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি দিয়েছে, তারা যে কোটার প্রস্তাব দিয়েছে তাতে মুক্তিযোদ্ধা কোটা নেই। অর্থাৎ একেবারে সাংঘাতিকভাবে এটা এক জায়গায় বলা যায় যে তাদের মূল বিষয়টি যেন তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটায়। আপনি জেলা কোটা তো না অনেক ধন্যবাদ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ছোট করে সেটার উত্তর দিবেন আশা করি। সেটি হচ্ছে, আমরা গতকাল ছাত্রলীগকে দেখেছি অস্ত্র হাতে এই শিক্ষার্থীদের উপর নানাভাবে তারা, ছবিতে অন্তত তাই দেখা যাচ্ছে, প্রত্যেকটি পত্রিকার প্রথম পাতায় এই খবরটি রয়েছে, তাদের উপর ছাত্রলীগের এই হামলার ছবিটি। এটি আসলে কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন এই আন্দোলনে? আমি এক কথাই বলি, গণমাধ্যমের যে তথ্য সে নিশ্চয়ই কোনো কিছু উড়িয়ে দেওয়া যাবে না। আমি আপনাকে খোলামেলা বলি, আক্রমণটা প্রথম কারা করেছে, কাদের পক্ষ থেকে এসেছে? অস্ত্র হাতে নামতে হবে কেন? লাঠি সোটা দিয়ে নামতে হবে কেন? না না, লাঠি সোটা দিয়ে কারা নেমেছে? প্রথমে আক্রমণটা কারা করেছে দেখো একটু, এই আক্রমণের বিষয়বস্তু এবং আপনাকে আমি খোলামেলা একটা কথা বলি, আমি যদিও সময় নাই, আমি বলতে পারতাম অনেক কিছুই। আপনি যেভাবে বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত রকম রাস্তাঘাট আপনি অচল করে দেবার, তাই বলে অস্ত্র হাতে নামতে হবে সুভাষ সিংহ রায়? আমি অস্ত্র হাতে নামার কথা বলি নাই। যে অস্ত্র হাতে নেমেছে সে তার নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে, এর বিচার নিশ্চয়ই হবে। কিন্তু আক্রমণটা প্রথম কারা করেছে এই প্রশ্নটি আমি ছুড়ে রাখলাম। জি, অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায় আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আরেকটু সময় থাকলে নিশ্চয়ই আলাপ বাড়ানো যেত। ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সুভাষ সিংহ রায়।